নমস্কার, ডিজিটাল খবরিলালে সবাইকে স্বাগত। ভারতরত্ন পুরস্কার পেতে চলেছেন বিজেপির লৌহ মানব লালকৃষ্ণ আদভানি। কিন্তু বারংবার বিজেপির অভ্যন্তরে কান পাতলে একটা কথা শোনা যায়, 2014 সালে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর থেকেই ক্রমশ কোণঠাসা হয়ে চলেছেন লালকৃষ্ণ আদভানি এবং এই মুহূর্তে শুধুমাত্র একজন মার্গদর্শকের ভূমিকা ছাড়া আর অন্য কোনো ভূমিকাতে তিনি নেই। যদিও তার বয়স হয়েছে 96 বছর, তার বয়স এই মুহূর্তে, তবু লালকৃষ্ণ আদভানি একেবারে অপ্রাসঙ্গিক হয়ে যাওয়া রাজনৈতিকভাবে বিজেপির অভ্যন্তরে সেটা বড্ড চোখে লাগে। কিন্তু এই লালকৃষ্ণ আদভানি কিন্তু একসময় শুধুমাত্র বিজেপি নয়, গোটা ভারতবর্ষের রাজনীতির দিক পরিবর্তন করে দিয়েছিলেন। একটা নতুন যুগ, একটা নতুন ধারা, একটা নতুন সময়ের সূচনা করেছিলেন। কিভাবে? আসুন আজকে সেই ইতিহাসটাকেই একবার ফিরে দেখা যাক। সালটা 1986। বিজেপির সভাপতি, সর্বভারতীয় সভাপতি হিসাবে নির্বাচিত হলেন লালকৃষ্ণ আদভানি। একেবারে রাফ অ্যান্ড টাফ মানসিকতার মানুষ, চাচা ছোলা সোজা সাপটা বক্তব্যে একেবারে ক্ষুরোধার নিশানাতে রাজনৈতিকভাবেও তিনি অভিজ্ঞ। সেই মানুষটা হাল ধরলেন বিজেপির। সঙ্গে সঙ্গেই তিনি আরও একজনকে তার কমরেড করে নিয়ে এলেন বা সহযোদ্ধা করে নিয়ে এলেন। কে তিনি? মুরলী মনোহর যোশী, আদ্যপান্ত আরএসএস পন্থী মানুষ, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের একেবারে একনিষ্ঠ ভক্ত, একনিষ্ঠ সদস্য বলা যেতে পারে এই মুরলী মনোহর যোশীকে। ফলে যেটা হলো যে বিজেপি বা ভারতীয় জনতা পার্টি তার সাথে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আরএসএসের একটা খুব সুদৃঢ় মেলবন্ধন, যেটা আগে আরও ছিল সেটা আরও দৃঢ় হলো। এবং সেই সঙ্গেই কিন্তু বিজেপি আস্তে আস্তে হিন্দুত্বের যে রাজনীতি বা হিন্দুত্ববাদী রাজনীতির পথে আরও ব্যাপ্তভাবে, আরও দিনের আলোর মতো পরিষ্কারভাবে পা বাড়াতে শুরু করলো। এরপরে এলো 1989 সাল, পালমপুরে বিজেপির সর্বভারতীয় কনভেনশন। সেখানেই ভিএইচপি অর্থাৎ বিশ্ব হিন্দু পরিষদের রাম মন্দির নির্মাণের যে এজেন্ডা বা দাবি, তাকে একেবারে সরাসরি খোলাখুলি সমর্থন জানালো আরএসএস এবং সেই সঙ্গে বিজেপিও। অর্থাৎ এই প্রথমবার কোনো রাজনৈতিক দল একটি মন্দির নির্মাণের যে দাবি, সেই দাবিকে সরাসরি তাদের রাজনৈতিক কর্মসূচি বা রাজনৈতিক লক্ষ্য হিসাবে মেনে নিল এবং সেই সঙ্গেই ভারতীয় রাজনীতির একটা যুগান্তকারী দিক পরিবর্তনের একটা দিশা সেই দিনই সূচনা হয়ে গিয়েছিল তার। পরবর্তীকালে বিজেপি কিন্তু একটা শক্ত ভিতের উপরে দাঁড়িয়েছিল, যে হিন্দুত্বকে ভর করে সেই হিন্দুত্বের যে মূল রাজনীতির স্রোতে তাকে নিয়ে আসা, তার অন্যতম রূপকার ছিলেন কিন্তু আদতে এই লালকৃষ্ণ আদভানি। কারণ তার চিন্তাভাবনা, তার মস্তিষ্ক প্রসূত বিভিন্ন পন্থায় কিন্তু বিজেপিকে আস্তে আস্তে হিন্দুত্ববাদী এবং হিন্দুত্বের জন্য লড়াই করা রাজনৈতিক দল হিসাবে আরও জনসমক্ষে ব্যাপকভাবে তুলে ধরছিল। অপরদিকে যেটা হলো যে বিজেপিতে এইভাবে হিন্দুত্বের একটা হাওয়া বইতে শুরু করায় তার প্রভাব পড়ল কিন্তু ভোট ব্যাংকেও। 1991 সালে যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল তাতে প্রত্যক্ষ প্রভাব লক্ষ্য করা গিয়েছিল এই হিন্দুত্ববাদী রাজনীতির। যে 85টা সিট ছিল সেই সময় বিজেপির, সেটা এক ধাক্কায় বেড়ে হলো 120টা। এমনকি যে 11% ভোট শেয়ার নিয়েই খুশি থাকতে হতো বিজেপিকে, সেই ভোট শেয়ারিংয়ের যে পরিমাণটা সেটা একেবারে এক ধাক্কায় ডবল হয়ে গেল প্রায় 20%-এরও বেশি। অর্থাৎ বিজেপিকে রাজনৈতিকভাবে সফল করার পেছনেও যে এজেন্ডাগুলো কাজ করেছিল তারও অন্যতম রূপকার এই লালকৃষ্ণ আদভানি। অপরদিকে অনেক ঐতিহাসিকবিদ বলেন যে স্বাধীনতা আন্দোলনের পরে দেশে যদি সর্ববৃহৎ কোনো গণ আন্দোলন
বা ম্যাস প্রোটেস্ট যদি তৈরি হয় তাহলে সেটা কিন্তু এই রাম মন্দিরকে ঘিরে, রাম মন্দির নির্মাণের দাবিকে ঘিরে। এবং রাম মন্দির নির্মাণের দাবিতে যে রথযাত্রা করেছিলেন লালকৃষ্ণ আদভানি 1990 সালে, সেই রথযাত্রাতেই কিন্তু রাম আবেগের যে বিস্ফোরণ বলা যেতে পারে, সেই বিস্ফোরণ হয়েছিল। রাম আবেগকে কেন্দ্র করে গোটা দেশে যে একটা নতুন আন্দোলন, সেই আন্দোলনের রূপরেখা বা মূল কাণ্ডারি ছিলেন কিন্তু লৌহ পুরুষ লালকৃষ্ণ আদভানি। সঙ্গে অবশ্য তার দুই সহযোদ্ধাও ছিলেন যারা সবসময় সুদিনে দুর্দিনে তার পাশে ছিলেন। এক হলেন মুরলী মনোহর যোশী এবং দ্বিতীয়জন যদি হন তাহলে তার নাম আসবে উমা ভারতী। এবং এই ত্রয়ীর মাস্টার স্ট্রোকেই কিন্তু রাম মন্দিরের যে আন্দোলন, সেই আন্দোলন একদিকে দেশের গণ আন্দোলনে পরিণত হয় এবং সেই আন্দোলনকে কোনোভাবেই উপেক্ষা করতে পারেননি বিভিন্ন রাজ্যের সরকার থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারও বটে। এবং দেখা গিয়েছিল যে তৎকালীন বিহারে এসে এই রথযাত্রাকে থামিয়ে দিতে হয়, কারণ সেই সময় বিহারের মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব লালকৃষ্ণ আদভানিকে আটক করবার বা গ্রেফতার করার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু যা হবার তা ততদিনে হয়ে গিয়েছিল। লালকৃষ্ণ আদভানির দৌলতে কিন্তু বিজেপি, একদা বেনিয়াদের পার্টি বলে পরিচিত হওয়া বিজেপি, কিন্তু হিন্দুত্ববাদী বা হিন্দুদের জন্য লড়াই করা এরকম একটি দল হিসাবে কিন্তু নিজেদেরকে সুপ্রতিষ্ঠিত করে ফেলেছিল জনমানুষে। এমনকি উত্তরপ্রদেশেও আরেকটা মাস্টার স্ট্রোক দিয়েছিলেন লালকৃষ্ণ আদভানি। 1991 সালে নির্বাচনের পর সেখানে জয়লাভ করে নিজের ঘনিষ্ঠ কল্যাণ সিংহকে, যোশী কল্যাণ সিংকে তিনি কিন্তু উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী পদে বসিয়েছিলেন। বিজেপি প্রধান হিসাবে তিনি এই কাজটা প্রথমেই করেছিলেন। এবং তারপরে যেটা হয়, মুরলী মনোহর যোশী এবং নয়া মুখ্যমন্ত্রী মিলে কিন্তু গোটা উত্তরপ্রদেশ সফর করেন এবং মন্দির ওহি বনেগা, আমরা ওখানেই মন্দির তৈরি করব, এই আপ্তবাক্যকে সামনে রেখে কিন্তু আরও বৃহৎ আন্দোলনের দিকে তারা এগিয়ে যান, যার ফলশ্রুতিতে প্রায় 33 বছর পরে 2024 সালে রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হলো। মহা সমারোহে গোটা বিশ্ব দেখল, গোটা বিশ্ব এক ভব্য নতুন রাম মন্দির এবং তার নির্মাণ কার্য এবং তার উদ্বোধনের সাক্ষী হয়ে রইলেন। গোটা দেশ এবং গোটা বিশ্ব রাম আবেগের যে অদ্ভুত সৌন্দর্য, সেই সৌন্দর্যের সাক্ষী হলেন। কিন্তু কোথাও না কোথাও সেই দিনটাতে বা রাম মন্দিরের শিলান্যাসের দিন উপস্থিত ছিলেন না লালকৃষ্ণ আদভানি। অনেকে বলেন যে তাকে ঠিকঠাক মতো আমন্ত্রণ জানানো হয়নি, অনেকে বলেন না আমন্ত্রণ জানানো হয়েছে কিন্তু শারীরিক অসুস্থতার কারণে তাকে জোর করা হয়নি, আবার অনেকে বলেন যে না, শারীরিক অসুস্থতার কারণে তিনি নিজেই আসেননি। আসল সত্যিটা কি সেটা হয়তো খোদ লালকৃষ্ণ আদভানি একমাত্র বলতে পারবেন। কিন্তু 96 বছরের এই লৌহ মানব প্রচারের অন্তরালে থেকেও আজও যেন ভারতীয় রাজনীতিতে সমানভাবে প্রাসঙ্গিক। হয়তো লালকৃষ্ণ আদভানি নয়, রাম মন্দিরের উদ্বোধন বা রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা করেছেন নরেন্দ্র দামোদর দাস মোদী। কিন্তু তা সত্ত্বেও রাম মন্দির নিয়ে যখনই আলোচনা হবে তখনই কিন্তু যদি তার ইতিহাস নিয়ে আলোচনা করতে বসতে হয় তাহলে কোনোভাবেই বাদ দেওয়া যাবে না লালকৃষ্ণ আদভানি, বিজেপির লৌহ পুরুষকে। আর লালকৃষ্ণ আদভানি, বিজেপির লৌহ পুরুষ, তার ভারতরত্ন প্রাপ্তি অনেকেই বলছেন কোথাও না কোথাও গিয়ে এই যে 2014 সালের পর থেকে তাকে ক্রমশ ব্রাত্য করে দেওয়ার একটা অভিযোগ ওঠে বারংবার নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বা নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপির বিরুদ্ধে, কোথাও না কোথাও গিয়ে কি তাহলে সেটারই প্রায়শ্চিত্ত করছেন এই ভারতরত্ন পুরস্কারের মাধ্যমে? এখন কিন্তু এই প্রশ্ন তুলছে বিরোধীরা এবং রাজনীতির যারা কারবারি তারা। কে প্রায়শ্চিত্ত করছেন আর কেই বা মনে মনে অলক্ষ্যে দাঁড়িয়ে চুপচাপ মিটিমিটি বিষণ্ণ হাসি হাসছেন সে তো এক ঈশ্বরই জানেন। কিন্তু ভারতীয় রাজনীতির দিক পরিবর্তনের ক্ষেত্রে, ভারতীয় রাজনীতির ইতিহাসের যদি আলোচনা করতে হয় তাহলে সেখানে অন্যতম একটা চরিত্র হবেন লালকৃষ্ণ আদভানি। মহাভারতে অনেক চরিত্র ছিল,
অনেক রথী মহারথী, অনেক দিগ্গজ পণ্ডিত ছিলেন, অনেক দুর্ধর্ষ যোদ্ধা ছিলেন, কিন্তু পিতামহ ভীষ্ম, তার নাম সবসময় উচ্চারিত হয় অত্যন্ত শ্রদ্ধা এবং অত্যন্ত সম্মানের সঙ্গে। কৌরব পক্ষের যোদ্ধা হয়েও পাণ্ডব পক্ষেরও তিনি কিন্তু শ্রদ্ধা এবং সমীহ আদায় করেছিলেন। লালকৃষ্ণ আদবানি অনেকটা ভারতের বর্তমান রাজনীতির জগতে সেই প্রপিতামহ ভীষ্ম। তার এই ভারতরত্ন প্রাপ্তিতে টিম ডিজিটাল খবরিলাল তাকে জানায় আন্তরিক শ্রদ্ধা এবং অভিনন্দন। এবং আপনারা খবরের পিছনে লুকিয়ে থাকা এই সমস্ত খবরের জন্য সবসময় নজর রাখুন ডিজিটাল খবরিলালের পর্দায়, কারণ ডিজিটাল খবরিলাল মানেই খবর আপনাদের, নজর আমাদের। ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের।